আমেরিকার কমেন্টেটর অলরেডি বলছে যে আমেরিকা অলরেডি লস্ট ইন ইরান, সে অলরেডি হেরে গেছে, এখন সে পরাজয়টা স্বীকার করতে সময় নিচ্ছে। ট্রাম্প হচ্ছে ইরানের কাছে ভিক্ষা চাইতেছে যে আমাকে একটু বের হয়ে যাওয়ার, সম্মানজনকভাবে আমাকে চট্টাপ্পড় দিয়ে বার করিও না। তো বলতেছে স্যার নতুন করে তো কিছু দেশে আক্রমণের প্ল্যান হচ্ছে। বলে তাই নাকি? বলে কীরকম? বলে যে 7টা দেশকে আইডেন্টিফাই করা হয়েছে, এগুলো গ্র্যাজুয়ালি উড বি টেকেন ওভার, মানে এগুলোকে সাইজ করা হবে আর কি, বাংলা কথায় বললে আর কি। আজকে ইরান যেই ফ্রন্ট লাইনের ফাইটটা দিচ্ছে, এই ফাইটটা মুসলিম বিশ্বের অনেকের জন্য জরুরি হয়ে গেছে। তুরস্ক, পাকিস্তান থেকে শুরু করে শক্তিশালী আর কোনো মুসলিম কান্ট্রি এরপরে আর সার্ভাইভ করবে না। আরব আমিরাত মানে হেন কোনো কাজ নাই মুসলিম বিশ্বের স্বার্থর বিরোধী যেটা সে করে নাই। ইসরায়েলের মোসাদকে টাকা দিয়েছে ইরানে বিজ্ঞানী মারার জন্য। এই যুদ্ধের মধ্য থেকে হচ্ছে নতুন সুপার পাওয়ারের জন্ম হয়, কারণ সে জানে, সে নিজেও জানে না, ইরান তাকে নিজেকে আবিষ্কার করছে কিন্তু, যে আমি এত বড় একটা ক্ষতিকে সামলে বেঁচে আছি, এখনো সার্ভাইভ করতেছি, আগের মতো স্ট্রং। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ইরান রেডিও বাংলার নিয়মিত আয়োজন মুখোমুখি পডকাস্টে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শাহাদাত হোসেন। প্রিয় দর্শক, আজ আমরা আমাদের স্টুডিওতে পেয়েছি বাংলাদেশের অন্যতম রাজনৈতিক দল এবি পার্টির সাধারণ সম্পাদক জনাব আসাদুজ্জামান ফুয়াদ ভাইকে। আপনাকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমাদের পডকাস্টে। কেমন আছেন? ধন্যবাদ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমাদের এই পডকাস্টে আমরা পুরো সময় জুড়ে ইরানের সমসাময়িক যে অবস্থা সেটি নিয়ে বিশ্লেষণ করব এবং বাংলাদেশ পরিস্থিতি নিয়ে আমরা একটু কথা বলবো অনুষ্ঠানের শেষ অংশে। আমরা শুরু একটু করতে চাই, আপনি তো জানেন যে কিছুদিন আগে যে অন্যায়ভাবে ইরানের উপর যুদ্ধ চাপিয়ে দিয়েছে আমেরিকা, এবং আমরা দেখলাম যে 40 দিনের মাথায় এসে ডোনাল্ড ট্রাম্প তিনি যুদ্ধবিরতি বলা চলে একতরফা নিজে থেকেই যুদ্ধবিরতি করলেন এবং এরপরেও আবার সেই যুদ্ধবিরতির মেয়াদ বাড়িয়েছেন। যুদ্ধ সেটি অনির্দিষ্টভাবে চলছে। আমার প্রশ্ন হচ্ছে, তিনি যুদ্ধ চাপিয়ে দিলেন, কেন হঠাৎ করে তিনি যুদ্ধ বিরতি ঘোষণা করলেন? কি মনে হয়? আপনার পর্যবেক্ষণ জানতে চাই। ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে ইরানকে বুঝতে হলে তার পুরো 360 ডিগ্রিকে সামনে রেখে ইরানকে বোঝা দরকার আর কি। মানে সাডেনলি আপনি একটা যুদ্ধকে 40 দিনের একটা ঘটনা আকারে ব্যাখ্যা করতে পারবেন না। ইরানকে বোঝার একটা বড় জায়গা হচ্ছে থিওলজির জায়গা থেকে বুঝতে হবে। আমরা যারা সুন্নি মুসলমান অথবা সুন্নি ওয়ার্ল্ডে বসবাস করি, আমাদের 1400 বছরের যে একটা সম্পর্কে একটা ফাটল ধরেছিল খেলাফত এবং আল্লাহ রসুলের পরে কারা ক্ষমতার অংশীদার হবেন সেটা নিয়ে, তো সেই থিওলজিক্যাল ডিবেটের জায়গা থেকে শিয়া দুনিয়াটা কিন্তু পলিটিক্যালি এত খুব বেশি ভাইব্রেন্ট ছিল না। একটা সময় ছিল আপনার মিশরে ফাতিমি খেলাফত ছিল, যেটা ডমিনেটলি শিয়া ছিল। মোঘল এম্পায়ারেরও ডমিনেন্ট শিয়া ইনফ্লুয়েন্স খুবই ছিল, যেটা আমাদের লিটারেচারে আমরা দেখেছি। এবং পার্থক্যটা খুব কম হলেও যেটা হচ্ছে বিভিন্ন কারণে ক্ষমতার দ্বন্দ্বে এই সম্পর্কটা বেশ তিক্ত হয়ে গেছে বহু বছর থেকে। এবং এই তিক্ততাটাকে পশ্চিমা বিশ্ব, আমাদের যারা রাষ্ট্রীয় আকারে সবসময় বিভেদ তৈরি করেছে, ঔপনিবেশ তৈরি করেছে, আমাদের সম্পত্তি চুরি করেছে, সেই পশ্চিমারা এই তিক্ত সম্পর্কগুলোকে সবসময় কাজে লাগায়। সেটা সুন্নি দুনিয়াতেও করেছে। আপনার যখন ধরেন নাজদে যখন আব্দুল ওয়াহাবের নেতৃত্বে ওয়াহাবি আন্দোলন শুরু হচ্ছে, অথবা ওইখানে মোহাম্মদ বিন আব্দুল আজিজ সৌদ ফ্যামিলির জন্ম যে হচ্ছে সেই সপ্তদশ শতাব্দীতে 17th সেঞ্চুরিতে, 18th সেঞ্চুরি অনওয়ার্ডস, সেখান থেকে দেখেন যে কথা ছিল পুরোটা জুড়ে সেই সৌদ ফ্যামিলিকে দিয়ে দিবে। কিন্তু মক্কাতে এসে দেখা গেল নতুন করে তারা আবার চুক্তিবদ্ধ হলো, শরীফ যে ছিল, যে মক্কার গভর্নর ছিল ওসমানী খেলাফতে, তাকে দেওয়ার কথা আসছে, আল্লাহ রসুলের আহলে বাইত বলা হচ্ছে। কিন্তু দেখা গেল যখন প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়ে গেছে, ওসমানী খেলাফতটা ভেঙে দিয়েছে, সেই সময়ের পরে তাকে মক্কার গভর্নর আর করে নাই ব্রিটিশরা এবং ইউরোপিয়ানরা মিলে, তাকে পাঠিয়ে দিয়েছে জর্ডানের রাজা বানিয়ে দিয়েছে। তাহলে চিন্তা করেন এই যে তিক্ত সম্পর্কগুলোকে ক্ষমতাসীনরা কিভাবে ব্যবহার করে। ইরান সাপেক্ষেও ক্ষমতার এই দ্বন্দ্বগুলো আমরা গত শতাব্দী থেকে বারবার দেখেছি, এবং ভাগ বাটোয়ারার ক্ষেত্রে
ইরানকে কিভাবে সুন্নি ওয়ার্ল্ডের বিপক্ষে দাঁড় করানো যায় সেই চেষ্টাটা বারবার করা হয়েছে। এবং দেখেন যে ৮০-র দশকে ইরাক-ইরান যুদ্ধ যেটা চাপিয়ে দেওয়া হয়েছে এবং কিভাবে চাপিয়ে দিয়েছে যে ইরাককে অস্ত্র দিয়েছে, দিয়ে কুর্দি অঞ্চলে আপনার শিয়াদের উপরে জুলুম, নির্যাতন এগুলো ব্যাপক মাত্রায় করেছে। কুর্দি অঞ্চলে chaos ক্রিয়েট করা, ইরানি কুর্দি অঞ্চল নিয়ে একসাথে কিছু একটা করবার চেষ্টা করা, ইরানের সভরেন্টি ব্রেক করা। ইরাক এই যুদ্ধটা চাপিয়ে দেয় পশ্চিমাদের অস্ত্র দিয়ে এবং ৮ বছর যুদ্ধ করে যেটা হয় ২টা ভ্রাতৃপ্রতিম দেশ দুজনেই খুব দুর্বল হয়ে যায়। আবার দেখেন সেই ইরাককে যাকে সে ফুসলায় যুদ্ধে নামিয়েছে, কুয়েত আক্রমণ করবার পরে কিন্তু আবার সেই ইরাককে অস্ত্র দিয়ে, ইরাককে স্যাংশন দিয়ে WMD ওয়েপন্স অফ মাস ডিস্ট্রাকশন মারণাস্ত্রের অস্ত্র আছে বলে সাদ্দাম হোসেনকে তারা পদচ্যুত করেছে। এই ঘটনাটাগুলো তারা প্রতিনিয়ত ঘটিয়ে চলেছে। এই 90-তে যখন সোভিয়েত ইউনিয়নের পতন হয়, তখন আমেরিকান এবং পশ্চিমা নেটো শক্তির সামনে সবচেয়ে বড় যে প্রশ্নটা হাজির হয় সেটা হচ্ছে বৈশ্বিক জায়গা থেকে আমার এরপরের শত্রুকে, কাকে আমার মোকাবেলা করতে হবে। সোভিয়েত ইউনিয়নকে তারা সেই 1917 সালের বলশেভিক রেভলিউশনের পর থেকে তো ডিল করেছে, ডিল করে 1990-তে এনে তার পতন ঘটিয়েছে। তাহলে এখন এই টোটাল পশ্চিমা জগৎ তার যে একটা মানে শত্রু সাপেক্ষে দুনিয়াতে মাতব্বরি করবার যে রোল, এই রোলটা কিভাবে বেঁচে থাকবে? মানে তাকে মাতব্বর আপনি কখন মেনে নেবেন? যখন তার কাছে প্রোটেকশনের প্রশ্ন আসবে। কোথার থেকে প্রোটেকশন? আরেকটা শক্তি থেকে প্রোটেকশন। তো যখন আরেকটা শক্তি নাই, যখন আপনার প্রোটেকশনের প্রশ্ন নাই, তখন আপনি কিন্তু আর মাতব্বর না। তখন সেই 90-এর পর থেকে 90-এর দশক থেকে আপনার পশ্চিমা দুনিয়াতে আলোচনা আসতেছে যে আমাদের এই নেটো এবং পশ্চিমা সভ্যতার পরবর্তী শত্রুকে যে আমাদেরকে ধ্বংস করে দিতে পারে। এবং আপনি যদি এন্ড অফ হিস্ট্রি পড়েন, ক্লাশ অফ সিভিলাইজেশন পড়েন, তখনকার টোটাল লিটারেচার সবাই মিলে মুসলিম বিশ্বকে তারা আইডেন্টিফাই করে যে এর পরের দুনিয়াতে কোন কোন সভ্যতা, এবং ক্লাশ অফ সিভিলাইজেশনের যে 5টা বড় শত্রুর সম্ভাবনা দেখে, প্রত্যেকটা শত্রু আমেরিকান চিন্তকরা বলেছেন যে এটা আমাদের জন্য ডিল করা ডিফিকাল্ট হবে না। একমাত্র আইডিয়া যেখানে আমাদের জন্য খুব চ্যালেঞ্জিং হবে সেটা হচ্ছে মুসলিম বিশ্ব। এবং এই মুসলিম বিশ্বকে ডিল করবার জন্য পিনাকের লেখা যদি পড়েন, যে প্রজেক্ট ফর নিউ আমেরিকান সেঞ্চুরি এবং র্যান্ড কর্পোরেশনের তখনকার 90-এর দশকের যে গবেষণার যে রিপোর্টগুলো আসছে, সেখানে তারা আইডেন্টিফাই করেছে যে একটা বড় ধরনের ঘটনা দরকার, যেই ঘটনাটাকে কেন্দ্র করে আমরা মুসলিম বিশ্বকে ধুব্ব এর ভিতরে ঝামেলা তৈরি করবার জন্য। এবং সেই ঘটনাটাকে বলা হচ্ছে 9/11। এবং 9/11 নিয়ে এত বেশি মানে কমপ্লেক্স এবং ক্রিটিক্যাল সায়েন্টিফিক ইঞ্জিনিয়ারিং ডকুমেন্টেশন দিয়েছে আমেরিকানরাই, পশ্চিমারাই। হাজার হাজার ইঞ্জিনিয়াররা প্রমাণ করেছে যে আমেরিকানরা যে তত্ত্বটা দিচ্ছে 2টা বিমান আসছে, এই 2টা বিমান এখান থেকে ঢুকে গেছে, তো এই বিল্ডিংটা ধসে পড়ে গেছে, এইটা সিম্পলি সায়েন্টিফিক্যালি ইঞ্জিনিয়ারিংয়ের যে বেসিক আইডিয়া সেটার সাথে যায় না। এর সাথে অনেকগুলো ঘটনা জড়িয়ে গেছে। আপনার তখন পেন্টাগনে আমেরিকার একজন বড় জেনারেল ছিলেন, সিনিয়র জেনারেল ব্যাকলাক অথবা ব্যাকলেস্কি, ওর ভদ্রলোকের নাম। ওনার একটা ইন্টারভিউ আমি পরে দেখেছি যে উনি বলেছেন যে তখনও 9/11 হয় নাই, তার আগে একদিন উনি পেন্টাগনে গেছেন। পেন্টাগনে যাওয়ার পরে উনি ওনার জুনিয়র অফিসার বলতেছে যে খুব তাড়াহুড়া করতেছে, বলতেছে কি হোয়াটস গোয়িং অন? তো বলতেছে স্যার নতুন করে তো কিছু দেশে আক্রমণের প্ল্যান হচ্ছে। বলে তাই নাকি? বলে কিরকম? বলে যে 7টা দেশকে আইডেন্টিফাই করা হয়েছে, এগুলো গ্র্যাজুয়ালি উড বি টেকেন ওভার, মানে এগুলোকে সাইজ করা হবে আর কি, বাংলা কথায় বললে আর কি। তো কোন 7টা দেশ? এই 7টা দেশের ভিতরে ইরাক, ইরান, সিরিয়া, তারপরে লেবানন আছে, লিবিয়া আছে, এরপরে হচ্ছে আপনার নর্থ কোরিয়া হচ্ছে একমাত্র মুসলিম দেশের ভিতরে। তো কিভাবে করবা? বলে যে এটার এই কারণ কি? আফগানিস্তান আছে এর ভিতরে 7টা। তো বলে যে এটা তুমি কিভাবে করবা? মানে এটা কারণ কি? বলে স্যার তা তো আমরা জানি না, বাট আমাদেরকে প্রিপারেশন নিতে বলেছে, আগামী বছর থেকে টানা আমরা এই দেশগুলোকে একে পরে ধরবো আর কি। এটা 2000 সালের ঘটনা, কনভারসেশন। 1 বছর পরে সেপ্টেম্বর মাসে এই 9/11 এর ঘটনাটা ঘটলো। ওই সময় আমি লন্ডনে ওই বছর মাত্র গিয়েছি, ছাত্র লেখাপড়া করছি। তো এবং কোন লেভেলে এই ঘটনাটাকে দুনিয়াকে দেখিয়েছে এবং যেভাবে মিডিয়া এই ঘটনাটাকে কাভার করেছে, মনে হয়েছে যে সারা দুনিয়ার মানে একটা মঞ্চ নাটক তৈরি করবার জন্য পৃথিবীর সব গণমাধ্যমকে হাজির করা হয়েছে
দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা, মাসের পর মাস এই যে হত্যাযজ্ঞ করা একটা জাতিকে, একটা একটা ধর্মের অনুসারীদেরকে, একটা একটা দেশকে, একটা গোষ্ঠীকে, এই ব্যাকগ্রাউন্ডের ফ্লিপব্যাক ধরে ইরানের যুদ্ধ এবং অন্য ঘটনাগুলোকে আমাদেরকে দেখতে হবে যে কেন পশ্চিমারা আজকে এই কাজগুলো করছে। এবং এইটা করতে করতে যেটা হয়েছে, পৃথিবীর হেন কোনো দেশ নাই যেটা মুসলিম দেশ হইলে মুসলিম দেশে এবং মুসলমানরা যেখানে মাইনরিটি, মুসলিম কমিউনিটিকে আপনার এই সন্ত্রাসীর ট্যাগে আবদ্ধ করা, সারা পৃথিবীতে এমন একটা পরিবেশ তৈরি করা যে মানুষ যেন মুসলমান পরিচয় দিতে লজ্জিত হয়। এবং আমরা দেখেছি পশ্চিমে যে এত বেশি আমাদের এত স্ট্রেসফুল সিচুয়েশনের ভিতরে আমরা নামাজ পড়তাম, মানে মনে হইতো যেটা একটা অন্যায় করতেছি, আমরা মুসলমান, দাড়ি রাখছি, তো যারা হিজাব করে মেয়েরা মুসলমান তারাই তালেবান এমন একটা হ্যাঁ, মানে মুসলমান মানেই তালেবান, মুসলমান মানেই সন্ত্রাসী, মুসলমান মানেই হচ্ছে 9/11-এর বিমান হাইজ্যাককারী, মুসলমান মানেই হচ্ছে লন্ডনে বাসে বোম্বিং করতেছে, মুসলমান মানেই হচ্ছে ম্যানচেস্টারের থিয়েটারে অ্যাটাক করতেছে, মুসলমান মানেই হলো মাদ্রিদের ট্রেনে অ্যাটাক করতেছে, মুসলমান মানেই হলো ওই চেচনিয়াতে ঝামেলা করতেছে, ওই মস্কোতে অ্যাটাক করতেছে, থিয়েটারে 200 শিশু মেরে ফেলছে, মানে সারা দুনিয়ার। এবং স্যাডলি দেখেন মুসলিম বিশ্বগুলো, মুসলিম দেশগুলো ঠিক হাসিনা টাইপের, জেনারেল পারভেজ মোশাররফ টাইপের যে শাসক গোষ্ঠী ছিল, তারা সবাই এই ন্যারেটিভে, পুরো জায়নিস্ট এই ন্যারেটিভের সাথে একমত হয়েছে। এবং একমত হয়ে গিয়ে যার যার দেশে যার যার শত্রু আছে, রাজনৈতিক শত্রু যাকে সে পছন্দ করে না, মৌলবাদী, জঙ্গি, ইসলামপন্থী, সন্ত্রাসী, এই ট্যাগ দিয়ে দিয়ে একই কাজ তারা করছে। এই ড্রব্যাকে দেখেন একের পর এক কী করেছে। আমার মনে আছে টনি ব্লেয়ার তখন ব্রিটিশ প্রাইম মিনিস্টার, সে তখন বুশের কাছে গেছে টেক্সাসে, তার খামার বাড়িতে ট্রেঞ্চ হাউসে তার মিটিং হচ্ছে। ব্লেয়ার গিয়ে সেখানে বুঝাইছে তো সাদ্দামকে সাইজ করা দরকার জরুরি ভিত্তিতে। সাদ্দাম কেন কি করতেছে? সাদ্দামের কারণে পশ্চিমারা হচ্ছে কোনো স্ট্রং মুসলিম লিডার পছন্দ করে না। আপনারা দেখবেন 60-এর দশকে, 70-এর দশকে আমাদের যারা স্ট্রং মুসলিম লিডার ছিল তাদের মধ্যে তারা সবাই খুন হয়েছে। এক্স্যাক্টলি। এবার দেখবেন প্রত্যেকে, আপনি ধরেন জুলফিকার আলী ভুট্টো আমাদের, তারপরে ইয়াসির আরাফাত অনেক লেটে হয়েছে, 60-70-এর দশকে আমাদের প্রেসিডেন্ট জিয়াউর রহমান, ধরেন সাদ্দাম হোসেন, গাদ্দাফি, যারাই ছিল, প্রত্যেক স্ট্রং মুসলিম লিডার, মুসলিম পার্সোনালিটি যারা ছিল দেখবেন। তারপরে হচ্ছে ছিল জেনারেল জিয়াউল হক পাকিস্তানে, মানে এক একজন দেখবেন এক এক উসিলায় তার যার যার দেশে বিভিন্ন কারণে সে খুনের শিকার হয়েছেন এবং এর কোনোটাই দেখবেন বিচারের মুখোমুখি হয় নাই। তো এই সাদ্দাম হোসেন কেন ব্লেয়ারের এবং আলাদা ইউরোপিয়ানদের জন্য একটা টার্গেটের জায়গা হয়? সেটার একটা বড় জায়গা হচ্ছে ফিলিস্তিনিদের জন্য সাদ্দাম খুবই মায়ার মানুষ ছিলেন। সাদ্দাম একটা ব্রুটাল স্বৈরশাসক, কোনো সন্দেহ নাই। সে তার দেশের হাজার হাজার মানুষকে মেরেছে, অত্যাচার নির্যাতন করেছে, সব সত্য। কিন্তু সাদ্দাম হুসেনের নেতৃত্বে ইরাকের অর্থনীতি তখন অত্যন্ত শক্তিশালী জায়গায় চলে যায়। ব্রিটিশ পাউন্ড, সাদ্দাম যখন ছিল ফার্স্ট গালফ ওয়ারে 1991-এর কথা বলছি, এক ইরাকি দিনারের এগেনস্টে হচ্ছে 2.5 পাউন্ড দিতে হইতো। তাহলে তার অর্থনীতি কত স্ট্রং ছিল। সে তার প্রত্যেকটা ডাক্তারকে ইংল্যান্ড থেকে ট্রেন করায়, FCPS করায় নিয়ে আসছে। প্রত্যেকটা ডাক্তার ইংল্যান্ডের থেকেও ইরাকে তখন বেশি FCPS ডাক্তার ছিল। স্বাস্থ্যসেবা থেকে শুরু করে ডেভেলপমেন্ট, ইনফ্রাস্ট্রাকচার, আপনার মনে থাকা আছে কিনা, আমরা দেখেছি ছোটবেলায় আমাদের দেশের প্রচুর ইঞ্জিনিয়াররা ইরাকে যেত আর হলো লিবিয়াতে যেত চাকরি করতে। এবং শ্রমিকরাও দেখতাম অসম্ভব বেশি বেতন পেত। তখন সে 90-এর দশকে 60,000 টাকা, 70,000 টাকা বেতন পাইতো। আমাদের কাছে এটা বিশাল জিনিস মনে হইতো, কারণ আমাদের মধ্যবিত্ত পরিবার, বাবা অনেক বড় জব করে, 13,000 টাকা, 14,000 টাকা, 15,000 টাকা বেতন পায় সে 90-এর দশকে। সেখানে একজন ইঞ্জিনিয়ার লিবিয়ায় থাকে, 70,000 টাকা বেতন পায়, তো বিশাল ব্যাপার, কয়েকশো শতাংশ বেশি বেতন পাচ্ছে। তো সেই রকম একটা ইকোনমির জায়গা থেকে সাদ্দাম হোসেনের ঘোষণা ছিল ফিলিস্তিনিদের প্রতি, আপনারা আপনাদের যুদ্ধ, স্বাধীনতার লড়াই চালিয়ে যাবেন, প্রত্যেক শহীদের জন্য সে $25,000 দিত। সেই সময়ের কথা বলছি, $25,000। বাংলাদেশের এখন এই আওয়ামী অর্থনীতির যে বাবলে আমরা বাস করছি, এখনও আমাদের মাথাপিছু বছরে আয় হলো $2,000 মতো, 2,500, 2,900, 3,000 বলতে পারবে, বাড়াটা আমি মনে করি 2,000-এর নিচে, 1,500-এর মতো হবে।
তো $3,000 এখন ধরেন আমাদের, সেইখানে সেই 90-এর দশকে একজন শহীদকে সে $25,000 পাঠাইতো, বাড়ি বানায় দিত। যে ইসরায়েলের সাথে যুদ্ধ করে তার বাড়ি ধ্বংস হয়ে গেছে, আচ্ছা টাকা দাও, বাড়ি বানায় দিচ্ছি। এরপরে হচ্ছে সে এবং গাদ্দাফি দুজনে মিলে তারা প্ল্যান করছে যে আমাদের পুরো আরবের অর্থনীতিটাকে গোল্ড বেস করে ফেলতে হবে। এই যে পেট্রোডলার ইকোনমি যেটা সৌদি আরবের সাথে আমেরিকার চুক্তি, এই চুক্তির বাইরে আমাদের একটা দিনার বেস, গোল্ড বেস ইকোনমিতে চলে আসতে হবে, যেন পশ্চিমের সাথে লেনদেনে আমাকে তার কাগজের উপরে নির্ভর করতে না হবে। উইকিলিক্সে যখন তথ্য ফাঁস হয়, তখন আমার মনে আছে যে হিলারি ক্লিন্টন তখন ফরেন সেক্রেটারি, তার সাথে ফ্রান্সের ফরেন সেক্রেটারির সাথে ইমেল যোগাযোগ হচ্ছে গাদ্দাফিকে যে কোনো মূল্যে ফেলে দিতে হবে, এবং তার ভিতরে 5টা কারণের কথা আসছে। তার ভিতরে একটা হচ্ছে যে গাদ্দাফি, লিবিয়া তো আফ্রিকার ভিতরে, আফ্রিকান ইউনিয়নের মতো, ইউরোপিয়ান ইউনিয়নের মতো সে একটা আফ্রিকান ইউনিয়ন করতেছে, AU, এবং এটাতে হচ্ছে আপনার টোটাল লেনদেনটা হবে হচ্ছে গোল্ডে, এবং এটার জন্য শুরুতে যে $500 বিলিয়ন ইনভেস্ট করতে হবে, গাদ্দাফি বলছে এটা আমি দেব, এই অর্থনীতিটা শুরু করেন। টোটাল আফ্রিকান ইউনিয়নের, মানে আপনি যে ব্যাংক করতে হইলে $400 একটা মজুদ দিতে হয় না, বাংলাদেশ ব্যাংকের কাছে লিকুইডিটি জমা দিতে হয় যে রিজার্ভটা শুরু করার জন্য, সে বলছে আফ্রিকান ইউনিয়ন করতে হইলে $500 বিলিয়ন যা লাগে টাকা গাদ্দাফি বলছে আমি একা দিব। তাহলে হিলারি ক্লিন্টন ফ্রান্সের ফরেন সেক্রেটারিকে বলছে যে এইটা হওয়া মানে হচ্ছে আমাদের পশ্চিমের ইকোনমিকে চ্যালেঞ্জ করা, আমাদের ডলার থাকবে না, পাউন্ড থাকবে না, ইউরো থাকবে না, আমাকে গোল্ডে ট্রানজ্যাকশন করতে হবে। গোল্ডে ট্রানজ্যাকশন করার মতো রিসোর্স ইউরোপিয়ান ইউনিয়ন আর পশ্চিমে নাই। তারা তো সব তো মানে ফ্রড, জাল আর কি, জাল জারিয়াতে। কাগজ মানে কি, এটা তো কোনো ভ্যালু নাই। আমি একটা কাগজ প্রিন্ট করে বলে দিলাম এটার নাম $100, মানে এটা প্রপার মানে ফাইন্যান্সিয়াল ফ্রড। এই ফ্রডের ট্রানজ্যাকশন বন্ধ হয়ে যাবে, তাকে হত্যা করতেই হবে। কারণ ফ্রেঞ্চরা বলতেছিল যে আমরা গ্রেফতার করব, সাদ্দামের মতো তাকে বিচার করব। হিলারি বলতেছে গ্রেফতার নাই, পাইলে মেরে ফেলতে হবে। তাহলে এই যে পশ্চিমা মানে গ্লোবাল অর্ডারের জায়গা থেকে তারা একের পর এক মুসলিম দেশ, এবং দেখেন একের পর এক বিভিন্ন এক্সকিউজে যুদ্ধ লাগানো, ইরাকে তারা মানে মানে মিজারেবলি তারা হারছে। হেরেটারি এখন কি হয়েছে, যে জিনিস তারা ঘৃণা করত, সেই ইসলামপন্থী, সেই সাস্তানি আল্লামা বড় বড় শিয়া ক্লারিকদের সাপোর্ট নিয়েই তাদেরকে এখন চলতে হচ্ছে। আবার ডমিনেন্টলি কি হয়েছে, ইরানের ইনফ্লুয়েন্স এখন ইরাকে আগের যে কোনো সময় থেকে বেড়ে গেছে। সাদ্দাম কিন্তু সুন্নিরা কিন্তু আবার ইরাকে মাইনরিটি, ইরাকের 76% পপুলেশন হচ্ছে শিয়া। তাহলে আপনি সাদ্দামকে সরাইলেন এক কারণে, এখন নতুন মাথা ব্যথার কারণ তৈরি হয়েছে। কারণ এই সরকারের সাথে শিয়া ইরানের সম্পর্ক এখন অনেক ভালো। তো প্রত্যেক জায়গায় দেখেন কেওয়াসটা কিভাবে লেগেছে আর কি। এরপরে সিরিয়াতে অ্যাটাক করলো, লিবিয়াতে কেওয়াস লাগাইলো, লেবাননে ঝামেলা করতেছে। এরপরে হচ্ছে যে আপনার উত্তর কোরিয়াতে করতে পারে না, কিন্তু স্ট্রং কান্ট্রি। দক্ষিণ কোরিয়াকে বলছে যে আমি মাটির সাথে মিশাই দেবো যদি আমার এখানে ঝামেলা করা হয়। ট্রাম্প এসে মিটিংয়ের বৈঠক হাবি যাবে এগুলো করবার চেষ্টা করেছে। তাহলে এই যে ব্যাকড্রপ, যে আমাদের কোনো স্ট্রং মুসলিম নেতা থাকতে দিবে না, কোনো মুসলিম কান্ট্রি থাকতে দিবে না, এইটা না থাকতে দেওয়ার কারণ হচ্ছে তারা মুসলিম ওয়ার্ল্ডের এই শক্তিশালী লিডারশিপকে পশ্চিমারা ভয় পাচ্ছে যে তারা অটোয়ানদের মতো আপার রাইজ করবে। এবং দেখেন ইতিমধ্যে এই আলোচনা চলা অবস্থায় ইসরায়েল এবং জায়নিস্ট বিভিন্ন মহলে আসছে যে এইটা শেষ করে, ইরান চ্যাপ্টার শেষ করে তুরস্কের কোথায় কোথায় অ্যাটাক করতে হবে, তুরস্কের কোথায় কোথায় পারমাণবিক কেন্দ্র আছে, কোথায় কোথায় গবেষণা হচ্ছে, পাহাড় পর্বত সাগরের আশেপাশে, এগুলোর স্যাটেলাইট ম্যাপ পর্যন্ত আমেরিকাতে এক্সপোজ করতেছে। মানে এরপরে হচ্ছে ইরান সফল হলে এরপর হচ্ছে আপনার তুরস্ককে ধরবে, এরপর পাকিস্তানকে ধরবে। কারণ পাকিস্তান একমাত্র মুসলিম দেশ যার নিউক্লিয়ার বোম আছে, তুরস্ক হচ্ছে একমাত্র মুসলিম দেশ যে হচ্ছে নেটো মেম্বার। অতএব এই যে ফেনোমেনা, মানে ইরানকে প্রোটেক্ট করাটা শুধু ইরানের জন্য না, মানে এটা হচ্ছে যে আপনার মধ্যযুগে সেই আপনার 9th 10th সেঞ্চুরিতে এই মঙ্গল ইনভেশন সারা দুনিয়াতে যেভাবে শুরু হয়েছিল, আপনার এই মুসলিম বিশ্ব, সেন্ট্রাল এশিয়া, ইরান সাফা করে দিয়ে গেছে। আজকে তুরস্কের আনাতোলিয়া অঞ্চলে যাওয়ার পরে যেটা হয়েছে, মামলুকরা আজকের এই তুর্কি জাতির শুরুর দিকের তুরুল যারা ছিল, ওসমানী খেলাফতের শুরুর দিকের মানুষরা ওইখানে শিল্ড হয়ে দাঁড়াইছিল। তা না হইলে যেটা হইতো,
ইউরোপিয়ানরা পর্যন্ত বলছে যে গতিতে তারা মানে দুনিয়া ধ্বংস করে দিচ্ছে, এই গতিতে যদি তুরস্ক না দাঁড়াইতো, ইস্তাম্বুল বিজয় করেই তারা গ্রিস, বুলগেরিয়া, এইসব সাইপ্রাস, এইসব দেশ দিয়ে ইউরোপে ঢুকতো, এবং তখন ইউরোপিয়ান সভ্যতা বলতে আছে কিছু থাকতো না। এবং এই যে অনেক ইউরোপিয়ান হিস্টোরিয়ানরা যেটা আছে, তারা আপনার তুরস্ক এবং মুসলিম বিশ্ব ওসমানীয় খেলাফতের কাছে খুব গ্রেটফুল তারা, যে তারা এই ফ্রন্টলাইনার হিসাবে কাজ করছে। আজকে ইরান যেই ফ্রন্টলাইনের ফাইটটা দিচ্ছে, এই ফাইটটা মুসলিম বিশ্বের অনেকের জন্য জরুরি হয়ে গেছে। তুরস্ক, পাকিস্তান থেকে শুরু করে শক্তিশালী আর কোনো মুসলিম কান্ট্রি এরপরে আর সার্ভাইভ করবে না। অতএব এই ব্যাকড্রপগুলো বলতে হচ্ছে কেন, যে আজকের এই 40 দিনের যুদ্ধকে আপনি শুধু 40 দিনের ফ্রেম দিয়ে দেখবার সুযোগ নাই। এটার একটা লম্বা ক্যানভাস আছে, এবং এই ক্যানভাসের ঐতিহাসিক জায়গা আছে। ক্রুসেডের ইতিহাস থেকে শুরু করে যে লম্বা সময় মুসলিম বিশ্বের সাথে পশ্চিমের খ্রিস্টান বিশ্বের যে লড়াই, আল্লাহ তাআলা সূরা কোরআনের সূরা রুমেও এই ব্যাপারে বিশাল ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে নিয়ে আসছেন। আল্লাহ রসুলের জামানাতে পার্সিয়ানদের সাথে এবং রোমানদের সাথে যুদ্ধ হয়েছে, রোমানরা পরাজিত হয়েছে, এবং সেই জায়গাতে বলাও হয়েছিল যে আসলে দিন শেষে এই যুদ্ধটা চলমান থাকবে। এবং এই আজকের রোমান এম্পায়ারের সাথে এই যুদ্ধটা থেমে নাই। ওসমানীয় খেলাফতের আপনার বাইজান্টাইনদেরকে পরাজিত করবার পরে আজকের যে তুর্কি খেলাফত বলেন অথবা শাসন ব্যবস্থা বলেন, এইটা রাইজের পরেও কিন্তু আপনার এই জায়গাগুলোর শত্রুতা রয়ে গেছে। 3টা মোটা দাগের শত্রুতা। একটা হচ্ছে ক্রুসেডাররা বাইতুল মুকাদ্দাস দখল করেছিল প্রায় 90 বছরের মতো। তারপরে হচ্ছে বাইজান্টাইনের পতন ওসমানিয়াদের হাতে, সুলতান ফাতে মোহাম্মদের হাতে। থার্ড হচ্ছে আপনার স্পেন, এই যে আল-আন্দালুসিয়ান যে এম্পায়ার ছিল আইবেরিয়ান পেনিনসুলাতে, আজকের সাউদার্ন স্পেন থেকে শুরু করে পর্তুগিজ, জিব্রাল্টার, এই পুরো অঞ্চল জুড়ে যে প্রায় 2700 বছরের মুসলিম শাসন ছিল, এই প্রত্যেকটা জিনিস ইউরোপিয়ানদের মনে প্রচণ্ড ভয়, ক্ষোভ, প্রতিশোধের একটা ছাপ তুলে রেখেছে। এবং আপনি যদি স্পেনে যান, আমি নিজে দেখে আসছি কর্ডোবাতে, যেখানে সেই বিখ্যাত কর্ডোবার মসজিদ, যেটাকে আপনার পতনের পরে সেই 15th সেঞ্চুরিতে একটা ক্যাথিড্রাল বানিয়ে রেখেছে, একটা মস্ক ক্যাথিড্রাল বলে আর কি, মস্কিটো ক্যাথিড্রাল। তো মানে কি পরিমাণ ক্ষোভ, হিংসা দেখেন সেই স্প্যানিশ ইনকুইজিশন এবং টেক ওভারের পরে যেটা হয়েছে। এই মসজিদটার ভিতরে কয়েক ডজন চার্চ বানিয়েছে, এবং সেখানে নামাজ পড়া নিষেধ, পুলিশ দেওয়া আছে। আমরা যারা গেছি ওখানে ঘুরতে, বিশাল মসজিদ, আমরা এক জায়গায় নামাজ পড়ার চেষ্টা করলাম, মানে পুলিশ এসে এখানে নামাজ পড়া যাবে না, এসে আনতেন আর কি, বাইরে নামাজ পড়ো। এবং মানে একটা 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 জিনিস আপনি দখল করলেন, দখল করার পরে সেই প্রতিষ্ঠানের ভিতরে আপনাকে আবার এতগুলো চার্চ বানায় রাখা, এবং পরিকল্পিতভাবে। এবং রবিবার কিন্তু সেখানে সানডেতে আবার প্রেয়ার করতেছে, খ্রিস্টানরা যেতে পারতেছে, এবং আমরা শুধু যাই হচ্ছে জাদুঘর দেখার জন্য, এরকম আর কি। তো সেই ঘৃণার জায়গাটা পশ্চিমের ভিতরে ইন্টেলেকচুয়ালি এখনো তাদের মধ্যে রয়ে গেছে আর কি। তো সেই প্রেক্ষাপটে হচ্ছে পোস্ট সোভিয়েত ইউনিয়ন আপনার আজকের এই শত্রু সাভার করার যে জায়গাটা, সেখানে তারা স্ট্রং মুসলিম দেশ আকারে দেখতে পাচ্ছে যে কাদেরকে ধ্বংস করাটা তার জন্য জরুরি হয়ে গেছে। দ্বিতীয় যেটা গুরুত্বপূর্ণ ফরেন এবং ডিফেন্স পলিসি আমেরিকার এবং পশ্চিমের, সেটা হচ্ছে প্রোটেকশন অফ ইসরায়েল। যে তার একটা ভ্যাসেল স্টেট আছে, এই রাষ্ট্রটা হইল এই 35-40 কোটি মুসলমানদের মাঝখানে একটা, ওই যে দেখবেন যে সমুদ্রে টাওয়ার থাকে, আলো আলো দেখায় আর কি, যে কোন দিকে যাবেন না যাবেন, তীর কত দূরে, এগুলো আর কি। তো এটা হচ্ছে পশ্চিমের একটা টাওয়ার আর কি, একটা ভ্যাসেল স্টেট, বেনানা রিপাবলিক বলতে পারেন। তার কোনো নিজস্ব বেঁচে থাকার মতো কোনো অক্সিজেন নাই, সে টোটাল অক্সিজেন আনে হচ্ছে পশ্চিমা বিশ্ব থেকে। এবং এই ইসরায়েলের প্রোটেকশনের জন্য আশেপাশে যেই দেশগুলোকে দুর্বল করা দরকার, ধ্বংস করা দরকার, নাই করে দেওয়া দরকার, অথবা তার পছন্দের মতো শাসক বসানো দরকার, তার প্রত্যেকটা 1948 থেকে ইসরায়েল রাষ্ট্রের জন্মের পর থেকে তার করে যাচ্ছে। তো এই দুইটা হচ্ছে ডমিনেন্ট ফরেন পলিসি পজিশন। এবং এবারকার যুদ্ধটাও কিন্তু সেই নেতানিয়াহুর বলা চলে যে পরামর্শ কিংবা ইনফ্লুয়েন্সের কারণেই কিন্তু ট্রাম্প
এখানে যে আগ্রাসনটা যায় এই যে সাবেক ফরেন সেক্রেটারি জন জন কেরি একই কথা বলেছে, তাদেরকে বহুবার ইসরায়েল ফুসলানোর চেষ্টা করেছে ইরানে অ্যাটাক করবার জন্য। বারাক ওবামা তো ইনফ্যাক্ট একটা চুক্তি করেছে 2015 সালে। খুদ ভাই, আপনার কাছ থেকে সত্যি মানে মন্ত্রমুগ্ধের মতো আমি হিস্ট্রি শুনছিলাম। সত্যি আপনি চমৎকার করে এই হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ডটা আপনি তুলে ধরেছেন অ্যাজ এ হোল অ্যাকচুয়ালি কেন এই সংকটটা। আমরা একটু সাম্প্রতিক সময়ের এই যে এই যে যুদ্ধটা হলো, হরমুজ প্রণালীটা আপনি জানেন যে ইরান বন্ধ করে দিয়েছে যুদ্ধের পরে এবং এই হরমুজ প্রণালীর মাধ্যমেই বলা চলে যে যুদ্ধের যে গেম চেঞ্জার হয়েছে আরকি। ইরান সাম্প্রতিক সময়ে তারা তাদের পার্লামেন্টে বলেছে একটা আইন করে এই হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ পার্মানেন্ট তারা করবে। আমার প্রশ্ন হলো শেষ পর্যন্ত কি আসলে এটা পারবে তারা? অলরেডি তো পেরে গেছে। মানে এটা আমার মনে হয় যে আমি নিজেও ভেবেছি যে ইরান কিন্তু এই ধরনের হুমকি এর আগে বারবার দিয়েছে যে আমাদেরকে অ্যাটাক করলে আমরা হরমুজ প্রণালী বন্ধ করে দিব, এখানে জ্বালানি সংকট হবে, রেড লাইন ক্রস করা যাবে না। এখন রেড লাইন কোনটা এটা আমরা বুঝতে পারছিলাম না যে আসলে কতদূর পর্যন্ত ইরান ক্ষতিগ্রস্ত হলে পরে সে হরমুজ বন্ধ করে দেবে। এখন তো আমরা বুঝলাম রেড লাইন মানে হচ্ছে যে আয়াতুল্লাহকে শহীদ করা হয়েছে, প্রায় মানে 40+ টপ বিভিন্ন প্রতিষ্ঠানের সামরিক বেসামরিক প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ সিনিয়র অফিসিয়ালকে শহীদ করা হয়েছে। তো এটা অবশ্যই তার দৃষ্টিতে তার রেড লাইনে ক্রস করেছে। এবং নতুন যিনি যাকে মুস্তাফা খামেনিকে আয়াতুল্লাহ করা হয়েছে, তাকেও আহত করা হয়েছে, তিনি এখন চিকিৎসাধীন আছেন। তো সেই জায়গায় আমার মনে হয় যে ইরান নিজেও একটা গ্যাম্বল করেছে, কাইন্ড অফ জুয়া খেলার মতো আর কি, যে এটা ট্রাই করে দেখি কি হয়। তো এটা সামহাও আল্লাহর মেহেরবানিতে কাজ করছে। এবং একটা ইন্টারেস্টিং হচ্ছে মার্কো রুবিও, আমেরিকান ফরেন সেক্রেটারি, সে এক জায়গায় বলতেছে শুনলাম যে ইরানিয়ান মানে ওয়ার মেশিনারি ইজ ওয়ার্কিং মানে স্কেপটিক্যালি। সে বলতেছে যে এটা মানে মেক সেন্স করে না যে এই ডিফেন্স পলিসি, ওয়ার পলিসি ড্রিভেন বাই থিওলজি, যেটাকে আমরা তো ধরতে পারতেছি না। মানে ধর্মীয় চিন্তা ভাবনার জায়গা থেকে সে ডিফেন্স পলিসি তৈরি করতেছে, যেটা তো রেগুলার ডিফেন্স পলিসির যে গ্রামার, এই গ্রামারে আমরা ধরতে পারতেছি না। যে মানে রিলিজিয়াস মুল্লারা তারা লেক নাইট প্রফেসির মতো করে তারা ডিফেন্স পলিসি তৈরি করে। এটা একটা সুন্দর বর্ণনা দিচ্ছে। এটার মানে হচ্ছে যে মানে মানে মুসলমানদের কি হয় যে আপনি সামর্থ্য যাই থাকে পুরোটা নিয়ে আল্লাহর উপর ভরসা করে নামবেন। এক্স্যাক্টলি। তো হাসিনার সময় তো আমরা দেখেছি যে তরুণরা রাস্তায় নামাজ পড়তেছে, জুমার নামাজ পড়তেছে, অনেকে পাহারা দিচ্ছে, আবার আন্দোলন করতেছে এবং যতটুকু আছে অতটুকু নিয়ে আল্লাহর উপর ভরসা করে নেমে যাওয়া। এখন এই ভরসা করে নেমে যাওয়ার কোনো পলিসি তো আপনি কাউন্টার করতে পারবেন না। এটা তো বিশ্বাসের ব্যাপার। এখন বিশ্বাস এমন একটা অস্ত্র যেটা তো আপনি পেন্টাগন মানে স্টেট ডিপার্টমেন্ট বসে আলোচনা করে এটা সমাধান করতে পারতেছে না। না। তো এই জায়গাটাতে দেখলাম যে তাদের যে একটা অসহায়ত্ব ফুটে উঠেছে এবং ইরান যেহেতু সত্যের পথে ছিল, তারা খুব সিরিয়াসলি ডিসাইসিভলি এই কাজটা করেছে এবং দুঃখজনকভাবে আমাদের গালফ কান্ট্রির ভাইরা যারা আছেন, রাষ্ট্রগুলো, তাদের সুযোগ ছিল ঐতিহাসিকভাবে একটা রাইট কোর্স অফ অ্যাকশনের সাথে থাকা, মিটিগেট করা। বরং তারা ইতিহাসের আমাদের মুসলিম বিশ্বের সবচেয়ে বেশি ক্ষতি যারা করছেন গত বছরের পর বছর ধরে, দশকের পর দশক, তাদেরকে তারা সাহায্য করছেন, তাদের পিছনে লেগে আছেন, তাদেরকে টাকা দিচ্ছেন। ইভেন এমনও হচ্ছে যে ট্রাম্প বলতেছে এই গালফ কান্ট্রির প্রোটেকশনের জন্যই তো আমরা এখানে ছিলাম, এখন এই যুদ্ধের ক্ষয়ক্ষতি এদেরকে দিতে হবে এবং তাই করবে। মানে যেহেতু এই দেশগুলোর কোনো সভরেন্টি নাই, কোনো মর্যাদা নাই, এই দেশগুলো তারা যেটা করবে, তারা এই যুদ্ধের সব ক্ষতি দেখবেন যুদ্ধ শেষ হওয়ার পরে ট্রাম্প এদের কাছ থেকে আদায় করে নেবে। কিন্তু আপনার এই কথার প্রেক্ষাপটে এটা আসলে সাধারণ মানুষের একটা জানার ইচ্ছা যে আসলে এই যে গালফ কান্ট্রিগুলোতে আমেরিকান যে ঘাঁটিগুলো আছে, সাধারণত এই দেশগুলোর নিরাপত্তার জন্যই তো আসলে ঘাঁটিগুলো করা হয়েছিল। কিন্তু এখন প্রশ্ন হলো যে এই ঘাঁটিগুলো তো আমেরিকাই ইটসেলফ রক্ষা করতে পারেনি। সবগুলো ঘাঁটি অলমোস্ট মানে ডেস্ট্রয়েড। আ সেক্ষেত্রে আগামী দিনগুলোতে অর্থাৎ যদি পরিস্থিতি কিছুটা স্বাভাবিক, আপনি বললেন যে এসব কান্ট্রিগুলো থেকে ট্রাম্প ঠিকই হয়তোবা ক্ষতিপূরণ চাইবে। এই ঘাঁটিগুলোর আসলে স্থায়িত্ব বা এই ঘাঁটিগুলো কি থাকতে দিবে কিংবা থাকবে কিনা সেটা নিয়ে আসলে আপনার কি মত? ইরান যে প্রস্তাবনা দিয়েছে সেখানে 10 দফার ভিতরে তো বলে দেওয়া আছে যে আমেরিকার সব ঘাঁটি গালফ থেকে তুলে নিতে হবে এবং ইতিমধ্যে সবগুলা ঘাঁটি কিন্তু ধ্বংস হয়ে গেছে।
এবং তাদের যারা পার্সোনাল, তাদের যা আর্মামেন্ট থেকে শুরু করে সবকিছু আমেরিকা গুটায় নিয়ে গেছে। এখন প্রশ্ন হচ্ছে এখানে আমেরিকার ফরেন পলিসির একটা ডিলেমার জায়গা আছে। সেটা একটা হচ্ছে যে আপনি এখানে প্রথমত কেন আসছেন? আসছেন কি আসলে এইসব দেশকে প্রোটেক্ট করবার জন্য? যেভাবে বলা হচ্ছে, আমি তা মনে করি না। যে এই গালফ কান্ট্রিগুলোর প্রোটেকশনের জন্য সে আসছে। সে আসছে হচ্ছে গালফ কান্ট্রির যে এনার্জি আছে, তেল আছে, গ্যাস আছে, এটার উপরে তার ছড়ি ঘোরানোর জন্য, নিয়ন্ত্রণের জন্য সে এসছে। এবং এখানকার প্রত্যেকটা কোম্পানির আপনার ইনভেস্টমেন্ট থেকে শুরু করে তার টেকনিক্যাল জায়গা, ইঞ্জিনিয়ারিং, এগুলো সবকিছু পশ্চিমাদের হাতে। এবং এই গালফ কান্ট্রিগুলোর প্রত্যেকটা দেখবেন, এরা রাষ্ট্রের নাম দেখবেন, প্রত্যেকটা রাষ্ট্র কিন্তু রাষ্ট্র না, এরা রাজ্য, কিংডম বলে, আমিরাত বলছে, দেখবেন। তাহলে যার যে কিংডম, যে আমিরাত, তার তো আসলে নিজেকে সভরেনলি প্রোটেক্ট করবার ক্যাপাসিটি থাকবে না। অতএব শুরু থেকেই এগুলো এমনভাবে তৈরি হয়েছে, সেই শাইক পিকট অ্যাগ্রিমেন্ট 1920s সেখান থেকে ব্রিটিশ এবং ফ্রেঞ্চরা মিলে সিম্পলি এগুলো ভাগ বটারা করে নিয়ে গেছে। যে লেবানন, ফ্রান্স তুমি খাও, সিরিয়া তুমি খাও, ফিলিস্তিনের অর্ধেক ইংল্যান্ড খাবে, আবার এই সৌদি আরব ইংল্যান্ড দেখাশোনা করবে, এই দিকে জাজিরাতুল আরবটা সে দেখবে, মানে ইচ্ছা মতো, মানে আপনার ভাগ বটারা করে নিয়েছে কেকের পিসের মতো করে। তো এগুলোকে রাষ্ট্র হইতে দেয় নাই। এবং দেখেন এখানে কোনো রাষ্ট্র নাই, সবগুলো হচ্ছে আমিরাত আছে। তো সেখানে আমেরিকার এই দোটানাটা আছে। একটা হচ্ছে তার এখানে ব্যবসা বাণিজ্য, প্রোটেকশন, তার ইন্টারেস্ট আছে হিউজ, এইটাকে তাকে প্রোটেক্ট করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে আরবের এই রাজা বাদশারা তাদের দেশের মানুষকে তো ভয় পায়, কারণ যে কোনো সময় আন্দোলন, সংগ্রাম, তাদের নিজেদের টিকে থাকার একটা প্রশ্ন আছে। তাদের সেনাবাহিনী দিয়ে, তাদের মারণাস্ত্র দিয়ে তারা এই ক্ষমতার বলয় টিকায় রাখতে পারবে না। অতএব তারাও এটা চাইতেছে। নতুন করে যেটা আপনার দায় শুরু হয়েছে সেটা হচ্ছে যে এই যুদ্ধটা প্রমাণ করেছে যে আমেরিকা থাকলেও আমরা নিরাপদ না। এক্স্যাক্টলি। আমেরিকান ঘাঁটি থাকাও এখানে নিরাপদ না। আবার আপনি যে আমেরিকানদেরকে চলে যেতে বলবেন, চলে যেতে বলাটাও তো আবার অনিরাপদ। আমেরিকানরা চাইলে তো দেশে আবার কেওয়াস লাগায় দিয়ে যেতে পারবে। ওই কেওয়াস তো আবার ইরান গিয়া সমাধান করতে পারবে না। তাহলে মানে এই প্রত্যেকটা ঝামেলার ভিতরে দেখেন যে পুরো গালফ কান্ট্রিগুলোর যে স্থিতিশীলতা, তারা নিজেরা কিন্তু ধ্বংস করে ফেলেছে। আরব আমিরাতের মতো দেশ যে মানে পুরো পশ্চিমা এবং ইসরায়েলের একটা ঘাঁটিতে পরিণত হয়েছে, সে ট্রাম্পের কাছে গিয়ে এখন ডলার সাহায্য চাইছে, কারণ তার অর্থনীতি নাই। কারণ দুবাই, আবুধাবি এগুলো বেঁচে আছে হচ্ছে সারা দুনিয়ার যত বদমাইশ আছে, এই শাইম ওসমান মার্কা, হাসিনা মার্কা, বাংলাদেশেরও সারা দুনিয়ার যত বদমাইশ টাইপের লোক আছে, সবাই এরা যাইব ওইখানে জনগণের চুরির টাকা, এসালমের টাকা, এগুলো ওখানে খাইবো, দাইবো, উড়াইবো। এখন আপনি ওখানে যদি বোম পড়ে, মানে ওই যে বুর্জ আল খলিফাতে যদি বোম পড়ে, তো আপনি থাকবেন কোথায়? আপনি মানে আমোদ ফুর্তিটা করবেন কোথায়? তো সেই জায়গাটা আবার ধ্বংস হয়ে গেছে। তাহলে দুবাই, আবুধাবির অর্থনীতি অলরেডি কলাপস করে ফেলছে বলেই ট্রাম্পের কাছে ডলারের সাহায্য চাইতে হয়েছে। অথচ এই দেশগুলাই কিন্তু আপনার আরব স্প্রিংয়ে মুরসিকে টাকা দিয়েছে, বিলিয়নস অফ ডলার। মুরসিকে উৎখাত করবার জন্য টাকা দিয়েছে, এই ভয়ে যে এইখানে যেন আবার নতুন করে গণতন্ত্রের বাতাস না আসে। কি লাভ হয়েছে আজকে আপনার দিয়ে? ইসরায়েলকে এবং আমেরিকাকে আপনি টাকা দিয়েছেন, দুবাই পার্টিকুলারলি, এই আরব আমিরাত, মানে হেন কোনো কাজ নাই মুসলিম বিশ্বের স্বার্থর বিরোধী যেটা সে করে নাই। ইসরায়েলের মোসাদকে টাকা দিয়েছে ইরানি বিজ্ঞানী মারার জন্য। আপনার মনে থাকার কথা, গত কয়েক বছর থেকে আমরা দেখেছি সাডেনলি ইরানের একজন বিজ্ঞানী এখানে গাড়িতে করছে, এখানে সেখানে মারা যাচ্ছে, খুনি পাওয়া যাচ্ছে, ফ্ল্যাটের ভিতরে লাশ পাওয়া গেছে, বহু বিজ্ঞানী এরকম ঘটনা ঘটেছে। এর প্রত্যেকটা অ্যাসাসিনেশনের পিছনে মোসাদ জড়িত, এবং মোসাদকে লার্জ সাম ফান্ডিং করেছে আমাদের এই গালফ কান্ট্রির ভাই ব্রাদাররা, যেটা খুবই দুঃখজনক। এবং এই ঘটনা কিন্তু এবার প্রথম না, আমরা ইতিহাসে এই ঘটনাগুলো বারবার দেখেছি, এবং দুই পক্ষই এই ক্ষতিটা করেছে। আজকে হয়তো ইরান রাইট সাইড অফ দ্য হিস্ট্রিতে আছে, আসাসি ইউনের ঘটনা আমরা যখন দেখেছি, তখনও কিন্তু এই যে পরিকল্পিতভাবে শাসক গোষ্ঠীকে অ্যাসাসিন করা, এই ঘটনাটা আমরা দেখেছি অন্য সাইডে। তো এই জন্য আমার মনে হয় যে সবগুলো মুসলিম দেশগুলোর আজকে ভাববার সময় আসছে নতুন করে যে আপনারা যার যার জায়গা থেকে ঠিক কাজটা করছেন কিনা। আপনারা কি এক একজনকে এক একটা দেশ আকারে দেখছেন, না আসলে ধর্ম আকারে দেখতেছেন, জনগোষ্ঠী আকারে দেখতেছেন? আপনারা কি আরবি ভাষা আকারে দেখতেছেন? কি হিসাবে দেখেন?
যেমন সৌদি আরব যখন ইরানের দিকে তাকায়, সে কি আসলে দেশ আকারে দেখে তাকে, না শিয়া আকারে দেখে, না একটা মুসলিম দেশ আকারে দেখে, না এমন দেশ আকারে দেখে যে আমরা সবাই যার কমন শত্রু দ্বারা আক্রান্ত হচ্ছি? কোন সাপেক্ষে আপনি আপনাকে দেখেন? তো এই প্রত্যেকটা মুসলিম দেশের নিজেকে দেখার সাপেক্ষটা ঠিক করা দরকার, যে আমি আসলে কোন সাপেক্ষে দেখছি। এটা আজকে হইল বিএনপি জামাতের মারামারির মতো। সে এখন আর আওয়ামী লীগ সাপেক্ষে নিজেকে ভাবছে না, নিজেরাই আওয়ামী লীগ হয়ে যাওয়ার চেষ্টা করছে এবং একজন আরেকজনের উপর আবার জুলুম শুরু করেছে। তো এই ক্ষমতার ডায়নামিক্সের জায়গায় আমরা বোধ করছি যে গালফ কান্ট্রিগুলো সিরিয়াসলি ভুল কাজ করছে এবং শুধরানোর সময় আসছে। তা না হলে যেটা হবে, এই সোশ্যাল মিডিয়ার জমানায় তারা এই নিয়ন্ত্রিত সমাজ ব্যবস্থা ধরে রাখতে পারবে না। চমৎকার করে আপনি বুঝিয়ে বলেছেন। আমরা ইরান অংশের আলোচনা শেষ করার আগে আপনার কাছে একটু জানতে চাই, সেটি হচ্ছে আ এই যুদ্ধের মাধ্যমে একটা বিষয় কিছুটা স্পষ্ট হয়েছে, সেটি হচ্ছে পেট্রোডলারের পতন। আমরা দেখেছি যে তেল বাণিজ্য অন্য মুদ্রাতেও কিন্তু শুরু হয়েছে। সেক্ষেত্রে একটা প্রশ্ন জাগে, সেটি হচ্ছে পেট্রোডলার পতনের মাধ্যমে আমেরিকার যে হেজিমনি বা আমেরিকার যে সাম্রাজ্য দুনিয়া জুড়ে, সেটির পতন কি শুরু হয়েছে বলে আপনার মনে হয়? এটা বেশ আগেই শুরু হয়েছে ইনফ্যাক্ট। এটা আমি মনে করি সোভিয়েত ইউনিয়নের পতনের পর থেকেই শুরু হয়েছে। কিন্তু সমস্যাটা হচ্ছে যে এটা এত পাওয়ারফুল এবং বিকল্প কেউ নাই তাকে যে ধাক্কা দিয়ে আবার ফালায় দিবে, এরকমও না আসে। তো তার গ্র্যাজুয়াল ডিক্লাইনটাই সময় নিচ্ছে আরকি। এবং এই সময় নেওয়ার বড় জায়গাটা দেখেন যে আফগানিস্তানে তার যে মানে লজ্জাজনক পরাজয়, তাকে রাতের আঁধারে পালায়া চলে যাইতে হয়েছে তার মেশিনারি রেখে। সে ২য় বিশ্বযুদ্ধের পরে আমেরিকার নেটো কোনো দেশে যেতে নাই। কিন্তু সে প্রতি বছর যুদ্ধ করছে। প্রতি বছর সে মারামারি করছে। এবং এত নির্লজ্জ একটা সাম্রাজ্য যে সে পরাজয়ের পরে সেটা নিয়ে আলোচনাও করে না। যে ভিয়েতনাম ওয়ারে যে আমি হারছি, আমি যে কোরিয়ান ওয়ারে ডিজাস্টার করলাম, আমি যে আফগানিস্তানে হারলাম, আমি যে ওয়ার অ্যান্ড টেরর পলিসির নামে সারা পৃথিবীতে ধিক্কৃত হয়েছি। যেই মুসলমানদেরকে আপনি মানে ধিক্কুট করতে চেয়েছেন, আপনি লজ্জিত করতে চেয়েছেন তার পরিচয় নিয়ে, এই গত ২০-২৫ বছরে সারা দুনিয়াতে মুসলমানদের ভিতরে রিসার্চ হয়েছে তার আইডেন্টিটি নিয়ে। প্রাউডলি তার আইডেন্টিটি ক্লেম করবা। এই লেভেলে ইয়াং জেনারেশন মুসলিম আইডেন্টিটি ক্যারি করে সারা দুনিয়াতে। এটা হচ্ছে ওয়ার অ্যান্ড টেররের বেনিফিটস। অতএব সেই জায়গায় আমেরিকাকে বোঝা দরকার এবং আমেরিকার কমেন্টেটররা অলরেডি বলছে যে আমেরিকা অলরেডি লস্ট ইন ইরান। সে অলরেডি হেরে গেছে। এখন সে পরাজয়টা স্বীকার করতে সময় নিচ্ছে। যেটা একই অবস্থা হয়েছে আফগানিস্তানে। যে সে পালিয়ে যাবার আগেই সে কিন্তু আফগানিস্তানে যুদ্ধে হেরে গেছে। কয়েক বছর থেকেই হেরে গেছে। কিন্তু সে স্বীকার করে নাই কখনো। সে সিম্পলি পালায়া উড্র করে চলে গেছে। ভিয়েতনাম ওয়ারের মতো উড্র করে সে চলে গেছে। এবং এখনো আমার কাছে মনে হচ্ছে সিম্পলি মানে ট্রাম্প হচ্ছে ইরানের কাছে ভিক্ষা চাইতেছে যে আমাকে একটু বের হয়ে যাওয়ার সম্মানজনকভাবে আমাকে চটথাপ্পড় দিয়ে বার করিও না। এটা হইলো যে ওই আপনার এক চোর ধরা পড়ছে। তারে ৬ তলা থেকে লাথি গুতা দিয়া টিয়া নিচে নামাইছে। নামানোর পরে জিজ্ঞেস করতেছে, "তোর এখন কেমন লাগতেছে?" বলে, "মানির মান আল্লাহই বাঁচায়।" মারছে ধরছে ঠিক আছে কিন্তু কেউ কান ধরে নাই। তো আমেরিকার অবস্থা হইছে এরকম ট্রাম্পের যে তারে মারধর করে তারে যুদ্ধে হারায় দিছে। কিন্তু তারা যেন এখন কান না ধরে। কিন্তু আমরা ওই যে বিপ্লবের বছর দেখেছি আপনার যে কিভাবে আ আ নিক্সন সম্ভবত তখন আপনার প্রেসিডেন্ট ছিল। যুদ্ধবন্দীদেরকে তারা ছাড়ে নাই। প্রেসিডেন্ট ইলেকশনে সে হারছে, নতুন প্রেসিডেন্ট আসছে, তারপরে হচ্ছে তাকে ছেড়ে দিয়েছে। এবং এটাই হচ্ছে ওই বছরের আমেরিকার ইলেকশনের ডিসাইসিভ জায়গা ছিল। তো আমার মনে হচ্ছে যে ইরান একটা ব্রিলিয়ান্ট গেম খেলছে যে মিড টার্ম ইলেকশন আসতেছে আপনার নভেম্বরে। এই ইলেকশনে যদি কংগ্রেসে হেরে যায়, আপনার ২ হাউসে যদি সম্ভাবনা আছে, তাহলে দেখা যাবে তাকে ইমপিচমেন্টের শিকার হইতে হবে ফর দ্য থার্ড টাইম। এই ইমপিচমেন্টের কারণে তার পদও যাইতে পারে, জেলেও যাওয়া লাগতে পারে। তো সেই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে ইরান এই পলিটিক্সটা এখন করতেছে, যেকোনোভাবে এখন যুদ্ধ চালায় নিবে। আর হরমুজ যেহেতু সে নিয়ন্ত্রণ করতে শিখে গেছে, তার ভিতরে এই কনফিডেন্স আসছে। আমেরিকা তার যুদ্ধের সর্বোচ্চটা খেলে ফেলছে। আর কি করবে? আর তার কিছু করবার নাই। আর খেলবার আর কিছু নাই। কারণ দুনিয়ার যেই হরমুজের কারণে অর্থনীতির যে কলাপস হচ্ছে, গালফ কান্ট্রি থেকে শুরু করে আমাদের মতো দরিদ্র দক্ষিণ এশিয়ার দেশগুলোতে যে ইকোনমির ঝামেলা হচ্ছে, এরপরে হুতিরা তো এখনো জয়েনই করে নাই।
বাবল মানদেব যদি বন্ধ করে দেয়, তারা তো হুমকিও দিয়েছে কিন্তু। হুমকি দিয়েছে তারা 10-12% যদি আবার ওখানে জ্বালানির ইস্যু আছে, তাহলে সব মিলিয়ে আপনার হরমুজ এবং বাবল মানদেব দিয়ে প্রায় 30%-35% যদি আপনি ব্লক করে দেন গ্লোবাল ইকোনমির, আপনার পুরো আমেরিকা থেকে শুরু করে পশ্চিমের ইকোনমি ইনফ্লেশনে চলে যাবে, কন্ট্রাক্টেড ইকোনমিতে চলে যাবে। তো সেই জায়গাতে ইরান মানে যেই গেমটা প্লে করেছে এটা মানে মানে মার্ভেলাস, এটা বলতেই হবে আর কি। মানে আফগানরা আমেরিকাকে যেটা নিয়ে খেলেছে এটা বলতে পারেন আপনি মধ্যযুগের একটা যুদ্ধে সে পরাশক্তিকে পরাজিত করেছে। এই যুদ্ধটার কারণে যেটা হয়েছে যে আশেপাশে মানে দুনিয়ার অর্থনীতি নিয়ে কারো খুব বেশি মাথা ব্যথা, ক্ষয়ক্ষতি, লাভ লোকসান কিছু হয়েছে, ব্যাপারটা এরকম না। কিন্তু ইরান যুদ্ধটা কেমন একটা জায়গায় নিয়ে গেছে, তার যুদ্ধের সাথে প্রত্যেকের অর্থনীতি জড়ায় গেছে। এবং যখনই এই লেভেলে যুদ্ধটা নেওয়া যায়, এই যুদ্ধের মধ্য থেকে হচ্ছে নতুন সুপার পাওয়ারের জন্ম হয়। কারণ সে জানে, সে নিজেও জানে না, ইরান তাকে নিজেকে আবিষ্কার করছে কিন্তু, যে আমি এত বড় একটা ক্ষতিকে সামলে বেঁচে আছি, এখনো সার্ভাইভ করতেছি, আগের মতো স্ট্রং, আমি এখনো দুনিয়াকে আমার আমার জায়গা থেকে আমার বক্তব্য বুঝাইতে পারতেছি, কনভিন্স করতে পারতেছি, এবং পুরো গ্লোবাল জায়গা। এবং এবার যেটা সবচেয়ে বড় ঘটনা ঘটেছে নেইটোতে ওয়ারের সময় এই লেভেলের ডিভিশন কখনো হয়নি, যে নেইটো অ্যাজ এ হোল কখনো এই সিদ্ধান্ত নিতে পারে নাই। আমেরিকার সাথে তার ইউরোপিয়ান কোনো অ্যালাই যুদ্ধে শরিক হইতে রাজি হয় নাই। আমেরিকা অ্যাবসলিউটলি একাকার হয়ে গেছে। এবং এই যে ওয়ার অ্যান্ড টেররের সময় বাড়াবাড়ি করতে করতে যেটা হয়, ইরাকের ক্ষেত্রে বাড়াবাড়ি, আফগানিস্তানের ক্ষেত্রে বাড়াবাড়ি করতে করতে যেটা আসছে, ইউরোপিয়ানরাও যুদ্ধে জয়েন করবার জন্য আগ্রহ হারায় ফেলছে। তারা বলতেছে ইটস টু মাচ টু ফার, এটা আমাদের জন্য মোটেই, এটা আমাদের যুদ্ধ না। এবং এই সোলজাররাও এই ধরনের যুদ্ধে যেতে আগ্রহ প্রকাশ করছে না। অতএব এই জায়গাগুলোতে যারা দেখা যাচ্ছে যে ওয়ার অ্যান্ড টেরর পলিসির ফেইলিয়ার, পোস্ট সোভিয়েত ইউনিয়ন শত্রু দমনের ফেইলিয়ার, দেশের পর দেশ ধ্বংস করে দিয়ে তাদের যে সুপারিয়রিটি কমপ্লেক্স ডেভেলপ করছিল সেটার ফেইলিয়ার, মার্কিন ইকোনমির ফেইলিয়ার, একটা কন্ট্রাক্টেড ইকোনমি, তার আয়ের থেকে তার ঋণ অনেক বেশি, তার জিডিপির থেকেও তার ঋণ বেশি। মানে টোটাল আমেরিকাকে বেচলেও তার ঋণ পরিশোধ করা যাবে না, মানে অবস্থাটা এখন এরকম অবস্থায় গেছে। তো সেই রকম একটা জায়গায় সিম্পলি এই মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স, তার যে যুদ্ধ মেশিন, এই মেশিন দিয়ে সে এরপরে আরেকটা যুদ্ধে যাবে, আরেকটা দেশ দখল করবে, সেরকম জায়গায় নাই। তাই সার্টেনলি এইটা ইরানকে বাহবা দেওয়ার মতো যে সে যুদ্ধে, এটা এটা কোনো মুসলিম দেশ আকারে না, এটা শিয়া দেশ আকারে না, এটা হচ্ছে সভরেন্টি জায়গা থেকে আমরা দেখি যে অন্য যে কোনো দেশ যিনি সাইজে ছোট, ক্ষমতায় ছোট, অর্থনীতিতে ছোট, কিন্তু বুদ্ধি দিয়ে, কৌশল দিয়ে জাতিকে একতাবদ্ধ করে রাখলে নিজের আজাদি, স্বপ্ন, দেশ এগুলো যে বাঁচিয়ে রাখা যায়, ইরান তার একটা ক্লাসিক্যাল এক্সাম্পল। চমৎকার! আপনি অনেক চমৎকার করে বুঝিয়ে বলেছেন। নিশ্চয়ই দর্শকরা আপনার এই পডকাস্টটা উপভোগ করবেন। আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে এসেছি। আমরা আপনার কাছ থেকে বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে একটু গুরুত্বপূর্ণ আলোচনা আ শুনতে চাই, জানতে চাই বিশ্লেষণ। সেটি হচ্ছে যে আ যদি বলি আপনিও জুলাই গণঅভ্যুত্থানের একজন সৈনিক, অগ্রগামী সৈনিক নিঃসন্দেহে বলা যায়। এই যে নতুন সরকার ক্ষমতায় আসলো কিছুদিন পর, আ কিছুদিন হলো। সেক্ষেত্রে যেই জুলাইয়ের ঘাড়ে রেখে আজকে এই সরকার ক্ষমতায়, আমরা অতি সম্প্রতি দেখছি যে ১ম সংসদ চলেছে, সেসব সংসদে যে ঐকমত্য কমিশনের যে সিদ্ধান্তগুলো কিংবা যে জুলাই সনদ, এই সবগুলো বিষয় নিয়ে আসলে এক ধরনের প্রশ্ন তৈরি হয়েছে, আলোচনা সমালোচনা তৈরি হয়েছে। আ বিএনপির ভূমিকাকে আপনি আসলে কিভাবে ঠিক দেখছেন আসলে? দেখেন, বিএনপিকে আমার যথেষ্ট কনফিডেন্সের ঘাটতি দেখতে পাচ্ছি আর কি। মানে একটা হচ্ছে প্রাইম মিনিস্টার থেকে শুরু করে টোটাল টিমের গভর্ন করবার, দেশ শাসন করবার যেই কনফিডেন্স থাকার কথা ছিল সেটা দেখতে পাচ্ছি না। এবং যারাও মন্ত্রী মিনিস্টার হয়েছেন তারা এখনো ২০০১-এর সফটওয়্যার দিয়ে চলতেছেন। এজন্য দেখবেন যে বিভিন্ন আমাদের জ্বালানি মন্ত্রী, শিক্ষামন্ত্রী, যোগাযোগ মন্ত্রী, মানে সবাইকে নিয়ে দেখবেন আমাদের ইয়াংরা খুবই হাসাহাসি করতেছে। প্রত্যেক দিন মানে মজার, মজার মিম বানাচ্ছে। মানে তারা বুঝে উঠতে পারতেছেন না যে সময়টা বদলে গেছে। ছাত্র দলের পলিটিক্সের মুড দেখেন। সে এখনো ২০০১-এর মুডে হল দখল করা, ক্যাম্পাস দখল করা, তারপরে হচ্ছে মহড়া দেওয়া, অস্ত্র দিয়ে, রামদা দিয়ে। তারা ভুলে গেছে যে সময়টা বদলে গেছে। মানে আপনি এই মাস্তানি করে নতুন এই সময়টাতে আপনি সার্ভাইভ করতে পারবেন না। এটা সিম্পলি প্র্যাকটিক্যাল না। এবং
ছাত্রদল দেখেন, ছাত্রদলকে আমরা তাদের বিপদের দিনে কি পরিমাণ ডিফেন্ড করছি। এক্স্যাক্টলি। ছাত্রদল গত ২ সপ্তাহে ইয়াং তরুণ সমাজের কাছে কি পরিমাণ পচে গেছে এবং মানে অন্যকে পচাইতে গিয়ে তাকে নিজেকে এক্সপোজ করে দিয়েছে। মানে সে এমন এমন অস্ত্র ব্যবহার করে শত্রুকে ঘায়েল করতেছে, যেটা দিন শেষে বুমেরাং হয়ে তার দিকে ফিরে আসতেছে। এবং প্রত্যেকটা গালি তাদের নেতা, সিনিয়র নেতা, দেশের বাইরে ছিলেন, নির্বাসনে ছিলেন, প্রত্যেককে ট্যাগ করে আবার কাউন্টার গালি তৈরি হচ্ছে। তো এই জন্য আমরা যেটা দেখতে পাচ্ছি যে টোটাল বিএনপির গভর্নেন্সের কোনো ডাইরেকশন দেখতে পাচ্ছি না, সেন্স অফ ডাইরেকশন নাই। এবং দেখেন যে কিছু কিছু অর্থনীতির যে পপুলার কার্যক্রমগুলো হাতে নিয়েছে, এর প্রত্যেকটা কন্ট্রাডিক্টরি। কোন জায়গা থেকে কন্ট্রাডিক্টরি? দেখেন যে আমাদের অর্থনীতির অবস্থা খুব ভালো না। আওয়ামী লীগের সেই যে ব্রোকেন অবস্থা, সেটা চলমান। কেয়ারটেকারের সরকার সেটা একটু মানে ফ্রি ফলটাকে আটকায় রাখার চেষ্টা করছে সর্বোচ্চ, তাদের যতটুকু দরকার ক্ষমতার ভিতরে ছিল আর কি। সেই রকম জায়গায় সে অনেকগুলো এই ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, তারপরে হচ্ছে ঋণ মৌকুফ করা, খাল খনন, এগুলো কর্মসূচি হাতে নিয়েছে। একটা তো হচ্ছে দেখেন আপনার নদীতে পানি নাই, আপনি খালে পানিটা আনবেন কোত্থেকে? আপনার তো আগে ভারতের সাথে ৫৪টা অভিন্ন নদীর চুক্তি সর্ট আউট করতে হবে। গঙ্গার চুক্তি শেষ হয়ে যাচ্ছে, তিস্তা চুক্তি আউটস্ট্যান্ডিং। আপনি মানে জলাধারের সমাধান না করে, বড় ওয়াটার বোর্ডের সমাধান না করে আপনি ছোট ছোট পাইপ বসাইতেছেন। মানে আপনি হচ্ছে গ্যাস উত্তোলনের খবর নাই, কিন্তু বাড়িতে বাড়িতে গ্যাসের লাইন কানেকশন দিয়ে দিচ্ছেন, কিন্তু গ্যাস নাই মূল পাইপ লাইনে। তাহলে আপনি খালে পানি আসবে কোত্থেকে? এবং একই খাল কৃষি মন্ত্রণালয়, বিএডিসি, এখন সমাজ কল্যাণ, প্রধানমন্ত্রীর দপ্তর সবাই মিলে কাটতেছে। মানে যে খালটা কিলোমিটারে ১৫ লাখ টাকা কাটা যায়, তো এটা এখন ৭০-৮০ লাখ টাকা দিয়ে কাটতেছেন। এক্স্যাক্টলি এই যে এসালম মার্কা অর্থনীতি, আওয়ামী মার্কা অর্থনীতির যে ধরন। আপনি দেখতেছি আমরা কৃষককে কার্ড দিবে, কৃষি কার্ড ২৫০০ টাকা করে দিবে। ফ্যামিলি কার্ডও দিয়েছে ২৫০০ টাকা করে, প্রায় ৩৭-৩৮ হাজার টাকা। মাসে কয় টাকা আসে? ২৫০০ টাকা দিলে আপনার ২০৮ টাকার মতো। তো কৃষককে যে এইটা দেওয়া হচ্ছে, এইটা জনগণকে জানানোর জন্য বিলবোর্ড প্রচারের দায়িত্ব নিয়েছে সরকার। সেটা হচ্ছে ৪১২ কোটি টাকা। তাহলে ২০,০০০ লোককে আপনি মাসে ২০০ টাকা দেবেন। এই যে ২০০ টাকাটা দিচ্ছেন, এইটা জানানোর জন্য আপনি আবার প্রচারপত্র করবেন, বিলবোর্ড করবেন ৪১২ কোটি টাকা। এবং এইটা আপনি ভাগ করেন ২৫০০ টাকা দিয়ে, ৪১২ কোটি টাকা, তাহলে আপনি ১,১৬,০০০ কৃষককে ২৫০০ টাকা করে দিতে পারতেন। সেইটা না দিয়া ২০,০০০ লোককে যে দিচ্ছেন, সেইটার পিছনে আপনি ১,১৬,০০০ কৃষকের টাকা আপনি অপচয় করতেছেন। তাহলে বন্দোবস্তটা দেখেন। অথচ আমার কৃষক ডিজেল কিনতে পারছে না, সার কিনতে পারছে না, বীজ কিনতে পারছে না, কীটনাশক কিনতে পারছে না। তার ধানটা একটু বেশি দামে কেনার জন্য আমরা বলেছি যে ধরেন কেজি প্রতি আপনার ধানে উৎপাদন খরচ হয় ধরেন ৩০ টাকা। আমরা সরকারকে বলছি আপনি একটু বেশি টাকায় কেনেন, আপনি এটা ৩৫ টাকায় কেনেন, ৪০ টাকায় কেনেন, তাহলে কেজি কৃষক তো লাভবান হবে। আপনি তাকে ভিক্ষুক বানায় রাখতেছেন কেন? তাকে ২০০ টাকা এক্সট্রা দেওয়ার দরকার কি? মাসে ২০৮ টাকা দিয়ে সে আসলে কি করবে? কি করার সুযোগ আছে আমার এই বাজারে? ২০০ টাকার মানে একদিনের বাজারও আসলে কিছু একদিনের বাজারও না ২০০ টাকা। তাহলে এই যে আইডিয়াগুলোর নামে আপনি দেশ শাসন করছেন, এইটা আমার কাছে মনে হয়েছে প্রচুর কন্ট্রাডিক্টরি। আপনি ব্যাংক রেজুলেশন আইন বাতিল করে দিলেন, বাংলাদেশ ব্যাংকে আপনার লোক বসাইলেন, বসায় এখন IMF এর কাছে ভিক্ষা করতে গেছেন, IMF বলছে আমি ভিক্ষা দিব না। তাহলে আপনি কি বিপদে আছেন এখন? আপনার কাছে টাকা নাই, বাজেট আসতেছে ২ মাস পর, আপনি বাজেট করবেন কোত্থেকে? IMF টাকা দিবে না, ADB টাকা দিবে না। টাকা ছাপিয়ে ইতিমধ্যে করছেন ২ মাসে প্রায় ৪৫-৪৬ হাজার কোটি টাকা আপনি ছাপাইছেন। এভাবে দেশ চলবে না তো। টাকা ডোমেস্টিক ফান্ডেও তো আপনার টাকা নাই, আপনি টাকাটা দিবেন কোত্থেকে? এরপর একের পর জ্বালানি নিয়ে মিথ্যাচার করতেছেন। এরপরে হচ্ছে আপনার অর্থনীতির রিফর্ম প্ল্যানগুলো আপনি করবেন বলছেন, করছেন না। সব মিলিয়ে আমার কাছে মনে হয়েছে সিম্পলি জগা খিচুড়ি পাকায় ফেলছে। তার এমপি মন্ত্রীদের কথা, বক্তব্য এবং টু মাচ ৭২-এর সংবিধান গেজানো। মানে সবকিছু মিলায় মনে হইতেছে যে বিএনপি সরকার তার ডাইরেকশন হারায় ফেলছে। প্রাইম মিনিস্টার লিডারশিপ দিতে পারছেন না। কিন্তু আমরা চাই গণ অভ্যুত্থানের পরে অনেকদিন পরে মানুষ ভোট দিয়ে একটা সরকার বানিয়েছে, তারা সফল হোক। কিন্তু তারাই মনে হচ্ছে কোনো কারণে সফল হইতে চায় না। তারা নিজেদেরকে আনপপুলার করা, অজনপ্রিয় করা কথায়, কাজে, এবং সেটা তারা চালিয়ে গিয়ে যেটা হচ্ছে
আপনি তো খবর তো গোপন থাকতেছে না। না। গণমাধ্যম হয়তো আপনার পক্ষে কাজ করতেছে, অনেক খবর গোপন করতেছে। কিন্তু কোনো না কোনো ফর্মে গোপন খবর তো বের হয়ে আসতেছে। মির্জা ফখরুল সাহেব দেখলাম জামাতকে নির্মূল করবার কথা বলছেন। পুলিশ দেখলাম বিএনপি থেকে বলছে যে জঙ্গি হামলার সম্ভাবনা আছে। সে আগের ট্রাম্প কার্ড, সে আগে ১ থেকে ৬ যে আমরা জঙ্গি নাটকগুলো দেখেছি। এরপরে আওয়ামী লীগের ১৭ বছর দেখলাম। যেই কার্ডটা আমেরিকা খেলে পরাজিত হয়ে গেছে, তার মূলধন শেষ হয়ে গেছে। সে আইসা এখন হরমুজে আটকা পড়ে গেছে যে কার্ড খেলতে, খেলতে। এখন সেই কার্ড আপনি আবার নতুন করে বাজাইতেছেন। এই বাঁশিতে ফু দিলে সুর হবে না। এটা আপনাকে বিপদে ফেলবে। আপনার জন্য কুয়া করতেছেন আপনি। অপ্রয়োজনীয়। আপনাকে অনেক, অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকেও এবং রেডিও তেহরানকে। সুপ্রিয় দর্শক, আজকের পডকাস্ট শেষ করছি। দেখা হবে পরবর্তী পর্বে অন্য কোনো বিশেষ অতিথির সাথে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।